বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ, দেশ জুড়ে উদযাপন, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এখনো উগ্র সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতায় আক্রান্ত জাতি, অগ্রগতির স্বার্থে প্রতিরোধের তাগিদ। ধর্মের নামে কোনো বিভেদ বিশৃঙ্খলা নয়, বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মুজিব বর্ষের মেয়াদ বাড়ল ২০২১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত। করোনায় কোনো কর্মসূচি না হওয়ায় এই সিদ্ধান্ত। এবং দেশে বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদন, দুর্নীতি রোধ না হওয়া বড় ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। স্বাগত সকাল ৯টায় বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিফ আনসুরা এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাব বিস্তারিত খবরে। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ভোর ৬টা৩৪ তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিবরা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়, পরে শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সচিবরা। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং ৩ বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। সেখানে এখন শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। তবে করোনা মহামারীর কারণে এবার সীমিত করা হয়েছে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এই দিনে আমরা বিজয় অর্জন করেছি, বিজয়ের জাতি আমরা, এবং আজকে ৪৯তম এই বিজয় বার্ষিকীতে আমাদের যে অর্জন, বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজকে মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। আমরা নিজ অর্থায়নে আমরা যেমনি পদ্মা সেতু করছি, তার সাথে সাথে একটি গর্বিত জাতি হিসেবেও আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। মহান বিজয় দিবস উদযাপন এবং শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে এবার সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হবেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আপনি যেমনটি আমাদের জানাচ্ছিলেন যে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা নিবেদন করছে, তো এখন কি কি আনুষ্ঠানিকতা সেখানে রয়েছে, বিস্তারিত জানাবেন। দেখুন, এই কিছুক্ষণ আগে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমাধ্যমের সাথে কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে এবার আমরা বিজয় দিবস উদযাপন করছি। আমরা বিজয় দিবস উদযাপন করছি, এখনো এই দেশে একটা মহল বাংলাদেশের স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আজকে লড়াই করে যাচ্ছে একটি অশুভ সাম্প্রদায়িক শক্তি। এবারকার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় এই সাম্প্রদায়িক শক্তিকে রুখব। একদিকে ৪৭-এর চেতনা, অন্যদিকে ৭১-এর চেতনা,
একদিকে সাম্প্রদায়িকতা আর একদিকে অসাম্প্রদায়িকতা। আজকে আমাদের এই দুইটি ধারা চলছে। আমাদের আজকে শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক অপশক্তি আজ সাম্প্রদায়িকতার যে বীজ বৃক্ষ ডালপালা বিস্তার করেছে সাম্প্রদায়িক, সেই বীজ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। এটাই হোক এবারকার বিজয় দিবসের শপথ। বুঝলাম না, একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু পাকিস্তানিদের সঙ্গেও বৈঠক করেছিলেন। তারা কি চেয়েছিল, কিন্তু বৈঠকটা করা হয়েছে যে আমরা জানতে চাই তারা কি চায়। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না, সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি। তা না হলে বৈঠক কেন? শুনছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলছিলেন সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সেখানে তিনি কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে উগ্রবাদ, ধর্মীয় উগ্রবাদকে প্রতিহত করা এবং সেই ধর্মীয় উগ্রবাদকে প্রতিহত করে জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চলবে এবং উগ্রবাদের সাথে কোনোভাবেই আপোষ করা হবে না, এরকম মনোভাব প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই পর্বের শেষ খবর। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন। ৪৯ পেরিয়ে বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে আগামী বছর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ৭১-এর এই দিনে ঢাকায় রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনারা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। মুক্তিযুদ্ধে সব দিক থেকে কোণঠাসা হয়ে গেলে ৭১-এর ১৬ই ডিসেম্বর বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান বাহিনী। লাল সবুজ পতাকা ওড়ে স্বাধীন ভূমিতে নতুন দেশে। বাঙালির মুক্তি এসেছে অনেক রক্ত ঝরিয়ে, শোষণ, বঞ্চনা আর যন্ত্রণার শেষে লাখো মানুষের আত্মাহুতি ও বাংলা মায়ের আত্মদানের বিনিময়ে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি হলেও তা টিকবে না আঁচ করেছিলেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তারপর পশ্চিম পাকিস্তানি শাসকের নিপীড়ন, নির্যাতন পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রবল করে তোলে। ৫২-এর ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় যে স্বাধিকার চেতনার স্ফুরণ ঘটে তা রূপ নেয় মুক্তি সংগ্রামে। স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে তোলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপরই ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরতম আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। চলে নির্বিচার গণহত্যা। সেদিন রাতেই গ্রেপ্তারের আগে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। শুরু হয় সশস্ত্র সংগ্রাম।
9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ শহীদের রক্তে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। লাল সবুজের পতাকা ওড়ে সার্বভৌম রাষ্ট্রে। তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়ে যারা অপমান করেছিল অর্ধ শতাব্দী পর, তাদের কণ্ঠে এখন বাংলাদেশের অগ্রগতির প্রশংসা। নানামুখী উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ, বাড়ছে অর্থনৈতিক সমৃদ্ধি। দারিদ্র আর দুর্যোগ মোকাবিলা করে এখন উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই মুহূর্তে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে আর সারাদিন ব্যাপী সেখানে কি কি কর্মসূচি রয়েছে? আপনি বললে ফ্রেম আউট হয়ে যাবে। প্রসূন, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এই মুহূর্তে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে আর সারাদিন ব্যাপী সেখানে কি কি কর্মসূচি রয়েছে? নেতৃবৃন্দের পুষ্প অর্পণের কথা রয়েছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনো মাজার কমপ্লেক্স এসে পৌঁছায়নি। তবে এমপি ফারুক খান এর পক্ষে তার কন্যা এসে পৌঁছেছেন। তিনি স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে মাজার কমপ্লেক্সে এসে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দর সকাল 10টায় ফুল দেওয়ার কথা রয়েছে বলে আমি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সূত্রে জানতে পেরেছি। এই মুহূর্তে গোপালগঞ্জের কাশিয়ানী এবং মুকসেদপুরের আওয়ামী লীগ নেতাকর্মীরা মাজার কমপ্লেক্স এলাকায় এসে পৌঁছেছেন। নেতৃত্ব দিয়েছেন এমপি কর্নেল ফারুক খান, এমপির কন্যা। তিনি ইতিমধ্যেই মাজার কমপ্লেক্সে এসে পৌঁছেছেন। আমি একটি ঘুরিয়ে দেখি মাজার কমপ্লেক্সের অবস্থা। এই মুহূর্তে টুঙ্গিপাড়ায় মানুষের ঢল ইতিমধ্যে আসতে শুরু করেছে। তবে দুপুর রাত 12টা 1 মিনিটে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। ইতিমধ্যে গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে এসেছেন। তারা এতে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। তারা খান এখন ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এমপি ফারুক খান এর কন্যা। তিনি স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ফুলের শ্রদ্ধা জানান। আর কিছু সময় পরে সকাল 10টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ মাজার কমপ্লেক্সে এসে ফুলের শ্রদ্ধা জানাবেন বলে স্থানীয় নেতৃবৃন্দ আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে টুঙ্গিপাড়ার সর্বশেষ অবস্থা। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 49তম বিজয় দিবস উপলক্ষে ভাষণে তিনি বলেন, এজন্য গড়ে তুলতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি। রাষ্ট্রপতি আরও বলেন, সরকারের নিরলস প্রচেষ্টায় ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গভবন থেকে অনলাইনে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিজয় দিবসের এই আনন্দঘন মুহূর্তে আমি দেশে বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। সরকারের নিরলস প্রচেষ্টায় ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মহান বিজয় দিবসের 49তম বার্ষিকী উদযাপনে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন এলাকায় কনসার্ট, আতশবাজি, ফানুস উড়ানো সহ ছিল নানা আয়োজন। মঙ্গলবার সন্ধ্যা থেকেই সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি ভবন সাজিয়ে তোলা হয় লাল, সবুজ সহ নানা রঙের আলোকসজ্জায়। বিজয় মানেই উৎসব, বিজয় মানেই গর্ব। রক্ত দিয়ে কেনে এই বিজয়ের 50তম বছরে পদার্পণের ক্ষণকে উদযাপন করতে রাজধানী সেজেছে বর্ণিল সাজে। নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রাঙিয়ে তোলা হয়েছে জাতীয় পতাকার লাল সবুজ রঙের আলোকসজ্জায়। জাতীয় সংসদ ভবন, হাইকোর্ট ভবন সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
শুধু সরকারি স্থাপনাই নয়, অনেক বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ভবনও শামিল হয়েছে বিজয়ের উদযাপনে। আলোকসজ্জার মধ্য দিয়ে কোথাও কোথাও তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার গৌরবময় ইতিহাস। বিজয়ের উদযাপনে মঙ্গলবার সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলে সাংস্কৃতিক আয়োজন। রাত 12টা 1 মিনিটে আতশবাজি আর ফানুস উড়িয়ে উদযাপন করা হয় বিজয়ের প্রথম প্রহর। আর সেই দৃশ্য দেখতে ভিড় জমায় শত শত মানুষ। শুভ বিজয় দিবস, জয় বাংলা। বেশি কুরবানি দিয়েছে এই ডে এর জন্য। হ্যাপি ভিক্টরি ডে টু অল দ্য বাংলাদেশিজ। ফ্যান্টাস্টিক। জয় বাংলা, শুভ বিজয় দিবস। শুভ বিজয় দিবস সবাইকে। আমরা এখানে অনেক এনজয় করতেছি। আমাদের যে স্বপ্ন নিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার চেতনা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতেছি এবং আজকের সেই পরিবেশটাই আমরা এটাকে আবার নতুনভাবে স্মরণ করে দিচ্ছে। করোনা মহামারীর কারণে রাজধানীতে এবারের বিজয়ের আয়োজন অনেকটাই সীমিত করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের ৪৯ বছর পরও উগ্র সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতায় আক্রান্ত হচ্ছে জাতি। এটি লজ্জার বলে মনে করেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকেরা। তারা বলছেন, মুক্তিযুদ্ধের আদর্শ তথা রাষ্ট্রের 4 মূলনীতির বিরুদ্ধে এ চক্রটি আজও সক্রিয়। সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও অগ্রগতির স্বার্থে এই গোষ্ঠীকে কঠোর হাতে প্রতিহত করার তাগিদ বিশ্লেষকদের। রাজধানীর দোলাইর পাড়ে জাতির পিতার ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। অথচ বহুকাল ধরেই এ উপমহাদেশে ভাস্কর্য শিল্পের চর্চা হয়ে আসছে। স্বাধীন বাংলাদেশের ৪৯ বছর বয়সে ভাস্কর্য নিয়ে বিতর্ক তৈরির চেষ্টাকে মুক্তিযুদ্ধ বিরোধীদের তৎপরতা বলছেন ইতিহাসবিদরা। আমরা যখন বিজয় দিবস পালন করব, সেই সময় বাংলাদেশের মানচিত্র খামচে ধরেছে ৭১-এর পরাজিত ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী। বিজয় দিবসের সময় আমাদের সামনে তারা প্রশ্ন তুলে ধরেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে। মুক্তিযুদ্ধের যা উত্তরাধিকার, তাকে যদি সংরক্ষণ না করতে পারি, তাহলে এই দেশ দিয়ে আমি কী করব? গবেষকরা বলছেন, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারাই বিভিন্ন সময়ে দেশের সংস্কৃতিকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়েছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্র বরাবরই কম বেশি শিথিলতা দেখিয়েছে, যার ফলাফল শুভ হয়নি। যত রকম অপচেষ্টা চলছে, চোরা পথেও হচ্ছে, অপব্যাখ্যা দ্বারা হচ্ছে, বিকৃত মানসিকতা সঞ্চারের চেষ্টা হচ্ছে, এটা সর্বভাবে মোকাবেলা করতে হবে। এবং এই কাজগুলো যারা করছে তাদেরকে যেন আমরা আদর্শগতভাবেও মোকাবেলা করে চিহ্নিত করতে পারি যে এর পেছনে একটা ভিন্নতর উদ্দেশ্য। দুই যে মতাদর্শের লড়াই, এই লড়াইয়ে যেন আমরা কোনো শৈথিল্য না দেখাই। ইতিহাসবিদ ও গবেষকেরা বলছেন, মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা, যাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে কুচক্রীরা। তাদের রুখতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র, বাধাগ্রস্ত হবে উন্নয়ন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতিহীন সকাল ৯টার সংবাদে আরও যা যা দেখবেন। কাল ভার্চুয়াল বৈঠকে বসছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। প্রাধান্য দেয়া হবে পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ সহ বড় ইস্যু। দেশে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়লেও হচ্ছে না নতুন বিনিয়োগ। 1 বছরে 21% বেড়েছে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মের নামে কোনো ধরনের বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে প্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশ। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জানান, রাজনৈতিক মদদে ৭১-এর পরাজিত শক্তি ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে বাংলাদেশ। করোনার ভয়াবহতায় বিজয়ের ৪৯ বছরের আনুষ্ঠানিকতা ডিজিটাল প্রযুক্তির কল্যাণে হয়েছে ভার্চুয়াল। মহান বিজয় দিবস উপলক্ষে গণভবন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভূখণ্ডে সব ধর্মবর্ণের মানুষের আত্মত্যাগে গড়ে উঠেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। এ বিশ্বাস উল্লেখ করে প্রধানমন্ত্রী তার ভাষণে হুঁশিয়ার করেন, ধর্মের নামে কোনো বিভেদ সৃষ্টি করতে দেয়া হবে না। 1971-এর পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা, বানোয়াট, মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে।
সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। জাতির পিতা 1972 সালে বলেছিলেন ধর্মকে রাজনীতির হাতিয়ার না করতে, কিন্তু পরাজিত শক্তির দোসররা দেশকে আবার 50 বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক মদদে সমাজে অশান্তি সৃষ্টি করতে ধর্মকে ব্যবহার করছে একটি গোষ্ঠী। ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না, এদেশ সকলের। এদেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে এদেশের মানুষ প্রগতি, অগ্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী বঙ্গবন্ধুর অবদান উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী জাতির পিতা ইসলাম ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং প্রসারে যা করেছেন, ইসলামের নামে মুখোশধারী সরকারগুলো তা কখনোই করেননি। আইন করে মদ, জুয়া, ঘোরদৌড় নিষিদ্ধ করা, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, মাদ্রাসা বোর্ড স্থাপন করা, ওআইসি সদস্যপদ অর্জনের মতো কাজগুলো সম্পন্ন করেছিলেন। করোনা মোকাবিলার অর্থনৈতিক ক্ষতি সামলে নিতে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা প্রায় 1,21,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা জিডিপি 4.3%। ভাষণ শেষ করেন জাতীয় কবির লেখা কবিতায়। নতুন প্রজন্মকে আহ্বান জানান পূর্বপুরুষের বিজয় নিশান সমুন্নত রাখার। চাহি না জানিতে বাঁচিবে অথবা মরিবে তুমি এ পথে, এ পতাকা বয়ে চলিতে হইবে বিপুল ভবিষ্যতে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। 2021 সালের 16 ডিসেম্বর পর্যন্ত মুজিব বর্ষের মেয়াদ বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা ভাইরাস মহামারীর কারণে মুজিব বর্ষের কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেজেটে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো বৈশ্বিক মহামারী করোনার কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে করা সম্ভব হয়নি। সে কারণে সরকার নতুন এ সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করল। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই 1971 সালে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। 2020 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মের 100 বছর পূর্ণ হয়েছে। আগামী বছরের 26শে মার্চ বাংলাদেশ উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 49 বছরে কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার ও শিশু মৃত্যু, বেড়েছে খাদ্য উৎপাদন। এগুলোকে দেশের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এরপরেই রয়েছে যোগাযোগ অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদন। এছাড়া যুদ্ধাপরাধ ও বঙ্গবন্ধু হত্যার বিচারকেও অর্জনের শীর্ষে রেখেছেন তারা। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধ করতে না পারাকে বলছেন বড় ব্যর্থতা। 23 বছরের পাকিস্তানি শোষণ ও 71-এর 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ভেঙে পড়ে যোগাযোগ অবকাঠামো সহ সবকিছু। বিজয় অর্জন হলেও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পরিণত হয় এক ধ্বংসস্তূপে। 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু করেন সদ্য স্বাধীন দেশকে এগিয়ে নেয়ার কাজ। কিন্তু মাত্র 3.5 বছরের মাথায় সে গতি থমকে যায় সপরিবারে জাতির পিতা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। দেশ চলে যায় সামরিক শাসনের অধীনে। দুর্বল হতে থাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। 1990-এর 6 ডিসেম্বর স্বৈরাচার পতনের পর শুরু হয় নতুন যাত্রা। এরপর থেকে রাজনৈতিক পরিবেশ বিভিন্ন সময় ঝঞ্ঝা বিক্ষুব্ধ হলেও সরকার পরিবর্তন হতে থাকে নির্বাচনের মাধ্যমে, যদিও নির্বাচন কখনো বিতর্কমুক্ত থাকেনি। এত বাধা পেরিয়ে বিজয়ের 49 বছরে কি সফলতা অর্জন করল বাংলাদেশ, সে হিসেব কষতে ভারত সহ আশেপাশের দেশের চেয়ে সামাজিক সূচকে এগিয়ে থাকার প্রসঙ্গটি মনে করিয়ে দেন বিশেষজ্ঞরা। যে জনসংখ্যা প্রতি বছর বাড়ত 3% হারে বা তারও বেশি, এটা এখন 1% বা একটু বেশি হারে বাড়ছে। বাংলাদেশে খাদ্য উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ম্যালথুসিয়ান যে দুঃস্বপ্ন আমরা বলি, নাইটমেয়ার, সেটা আর হয় নাই। মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি সংবেদনশীলতা ধরে রাখাকেও গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সময় আমরা দেখেছি গণজাগরণ মঞ্চ, যেটা তরুণদের একটা স্বতঃস্ফূর্ত
তাদের অবস্থানের বহিঃপ্রকাশ। তো এইটা সমাজের শক্তিময়তার দিক। তবে ৪৯ বছর বয়সী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিস্থিতিতে হতাশা জানিয়ে অপ্রাপ্তি ও ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরেন বিশিষ্টজনেরা। দুর্নীতির জন্মই কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্বলতা থেকে। সুতরাং আমরা যদি সব প্রতিষ্ঠানকে যদি তার মতো করে চলতে না দেই এবং যদি আইনের আওতায় না আনি, আইনের শাসন যদি প্রতিষ্ঠা না করি, তাহলে কিন্তু এই দুর্নীতি কোনোদিনও আমাদের দেশ থেকে উচ্ছেদ হবে না। বাংলাদেশ আর্থসামাজিক দিক থেকে ভারতকেও ছাড়িয়ে গেছে। পাকিস্তান তো অনেক আগেই ছাড়িয়েছে, এটা আমার গর্বের কারণ। কিন্তু এই বাংলাদেশ তো আমি চাইনি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন ৪৯ বছরে দেশ আরও এগিয়ে যেত যদি নিরবচ্ছিন্নভাবে দূরদর্শী নেতৃত্বের হাতে থাকত বাংলাদেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের ৪৯ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ ভাগ ছাড়িয়েছে। মাথাপিছু আয় $১২৯ থেকে বেড়ে হয়েছে $২০৭৯। প্রথম অর্থবছরের মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট এখন ৫,৬৮,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই সময় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাও অর্জন করেছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষ সহ নানা প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশের অন্ধকার ভবিষ্যৎ দেখেছিলেন অর্থনীতিবিদরা। কেউ কেউ বাংলাদেশকে উন্নয়নের টেস্ট কেসও বলেছিলেন। হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুলি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। ১৯৭২-৭৩ অর্থ বছরে ৬২৮ কোটি থেকে ৫১ গুণ বেড়ে বর্তমানে দেশে জিডিপির আকার $৩১,৮০০ কোটি দাঁড়িয়েছে। গত কয়েক দশক ধরে ১ ভাগ হারে বাড়লেও সবশেষ দশকে ২ ভাগ বেড়েছে প্রবৃদ্ধি। অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে বেড়েছে বাজেটের আকার ও মাথাপিছু আয়। অর্থনৈতিক উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অবকাঠামো উন্নয়ন। নিজস্ব অর্থায়নে ৩০,০০০ কোটি টাকার বেশি খরচে তৈরি হচ্ছে পদ্মা সেতু। পিলারের উপর সব স্প্যান বসানোয় এখন দৃশ্যমান সেতুর পুরো কাঠামো। ধারণা করা হচ্ছে এ সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে প্রায় ১.৫%। দ্রুতগতির আধুনিক যান মেট্রো রেলও নগরবাসীর কাছে এখন আর স্বপ্ন নয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই চালু হচ্ছে উত্তরা থেকে মতিঝিল অংশ। নির্ধারিত সময় উদ্বোধন করতে দ্রুতগতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৫৩ ভাগ। আমার বিশ্বাস তারা বলেছে আগামী বিজয় দিবস মানে ২১ সালের যে বিজয় দিবসটা আমরা উদযাপন করব, সেই উদযাপনের সময় তারা এটা করতে পারবে। এইটা আরেকটা বিরাট উল্লম্ফন আমাদের জন্য, কারণ একদিকে পদ্মা সেতু মাত্র কদিন আগে শেষ করলাম উপরের অংশ। নিম্ন আয়ের দেশ থেকে উন্নত দেশে যেতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ১০০ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে সরকার। আগামী ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরির লক্ষ্যে কাজ চলছে। বাংলাদেশ একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক পরনির্ভরশীলতার মধ্যে ঢুকবে এবং ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশের দ্বারে দ্বারে তাকে ঘুরতে হবে। কিন্তু সেখান থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের অনেক ক্ষেত্রেই আমরা যে অর্জন করেছি সেটা বিশ্বের কাছে একটা বিস্ময়কর বলেই প্রতিভাত হচ্ছে। এদিকে ২০২৩ সালের মধ্যে মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার বিদ্যুৎ কেন্দ্র এবং ২০২৫ সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে অর্থনীতির পরিধি বাড়লেও নতুন বিনিয়োগ হচ্ছে না। অন্যদিকে গত ১ বছরে ২১% বেড়েছে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের হিসেবে এর ফলে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য দাঁড়িয়েছে প্রায় ১,৮৩,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, করোনার কারণে ঋণের চাহিদা কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা ঋণের সুদ হার কমাতে সহায়ক হবে বলে মনে করেন তারা। এদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শত সহস্র কণ্ঠে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শত সহস্র কণ্ঠে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়েছে। এখন সেখানকার কি পরিস্থিতি, সবশেষ খবর আমাদের জানাবেন।
আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন একটি ব্যতিক্রমী আয়োজন করেছে এবং সেই আয়োজন অংশ হিসেবে কিন্তু মহান বিজয় দিবসের উপলক্ষে কিন্তু ফরিদপুরের পুরো জেলায় কিন্তু একযোগে সহস্র কণ্ঠে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন গাওয়া হবে জাস্ট 9:30 এবং আপনাকে জানিয়ে রাখি যে ফরিদপুর জেলা প্রশাসন উদ্যোগে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা বিভিন্ন পর্যায়ে অর্থাৎ 15 দিন ধরে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করেছে যারা এই সঙ্গীত গাইতে চায় এবং সেই সংখ্যা কিন্তু 1,20,000 অধিক হয়ে গেছে। আপনাকে এখনই কিন্তু কিন্তু গাওয়া হয়েছে এবং এই জাতীয় সঙ্গীত কিন্তু ফরিদপুরের নাগরিক দেশ এবং দেশের বাইরে একই সঙ্গে কিন্তু পরিবেশন হয়েছে এবং করোনার কারণে মূলত কিন্তু বিচ্ছিন্নভাবে গাওয়া হয়েছে, একসঙ্গে সমস্ত মানুষকে জড়ো করা হয়নি। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। কাল ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে ঢাকার পক্ষ থেকে প্রাধান্য দেয়া হবে পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ সহ বড় ইস্যুগুলো। তবে দিল্লির আগ্রহ কোভিড পরবর্তী পরিস্থিতি একসাথে মোকাবিলা করা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, এর বাইরেও দ্বিপাক্ষিক 4টি সমঝোতা চুক্তি সই হতে পারে এ বৈঠকে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানরা বৈঠকে বসছেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে। বৈঠক থেকে ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় শেষ হওয়া বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে 55 বছর পর নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেলপথ চালু। দুই প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রথমে মালগাড়ি ট্রেন চলাচল শুরু হবে। এরপর মার্চে যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মুজিবনগরে এই যে কি বলেন না মেহেরপুরের মুজিবনগরে অপূর্ব স্থাপনা দেখার মতো। আমরা যদি রোডটা খুলে দিই, আমরা এটা রোডের নাম দিতে চাই স্বাধীনতা সড়ক। রোড খুলে দিলে পরে আপনার ভারত থেকেও লোক আসবেন, তারা আসে মুজিবনগর দেখবেন। এই রোডটা আমরা স্বাধীনতা সড়ক 50 বছর পূর্তি উৎসবে চালু করতে চাই। ভারত সরকার রাজি হয়েছে। ভার্চুয়াল বৈঠকে কোভিড পরবর্তী সময় সহযোগিতা আরও জোরদার সহ সীমান্ত শান্তিপূর্ণ ও সুরক্ষিত করা, পানি সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন দুই প্রধানমন্ত্রী। এছাড়া দুদেশের সীমান্তে হাতি সংরক্ষণ, বঙ্গবন্ধু জাদুঘর প্রতিষ্ঠায় নয়াদিল্লি সহযোগিতা সংক্রান্ত সহ 4টি সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। আমাদের যতগুলো বড় বড় ইস্যু, আমাদের পানির সমস্যা, আমাদের এই সীমান্তের যে নিশ্চয়তা, এসবই আমরা সেখানে তুলে ধরব। উই হ্যাভ বিন ডুইং ভেরি ওয়েল এইসব ব্যাপারে। আমাদের আর কিছু যদি সমস্যা থাকে, আমরা বিশ্বাস করি যে আলোচনার মধ্যে আমরা সব সমস্যারই সমাধান করতে পারব। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকে করোনা পরিস্থিতি সামলানোর বিষয়টি বেশি প্রাধান্য পাবে। ভ্যাকসিনের বিষয়টা আমার মনে হয় গুরুত্ব পাবে এবং কিভাবে দুটো দেশ প্যান্ডেমিককে সামাল দিবে সেটা গুরুত্ব পাবে বেশি। আমার মনে হয় না এখানে আগে যেই সমস্যাগুলো আছে, এমনকি নাগরিক যে বিষয় এনআরসির এইসব ইত্যাদি, সেগুলো আমার মনে হয় না খুব একটা গুরুত্ব পাবে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনে যোগ দিতে আগামী 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে তিনি ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছে নয়াদিল্লি। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নববধূসহ 3 নারী ও 3 শিশু রয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে 15 জন। তাদের উদ্ধারে চলা অভিযান স্থগিত করা হয়েছে। নিহতদের মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। হাতিয়ার পূর্ব আজিমনগর গ্রামের তসলিমা বেগমকে জীবনসঙ্গী করে বাড়ি ফিরছিলেন ভোলার মনপুরা উপজেলার ঢালচরের মোহাম্মদ শরীফ। সঙ্গে ছিলেন অর্ধশতাধিক বরযাত্রী। মেঘনার চেয়ারম্যান ঘাট এলাকায় পৌঁছার পর জোয়ারের তোড়ে ডুবে যায় ট্রলারটি। এ সময় বরসহ পুরুষদের অনেকেই তীরে ওঠেন। নিখোঁজ হন নববধূসহ অনেকে। কনে সহ 5 জনের লাশ আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং স্থানীয় জনগণ, স্থানীয় লোকজন আরও 2 জনের লাশ উদ্ধার করে 40-45 জন লোক স্থানীয় জেলে এবং জনগণের সহায়তায় তারা জীবিতভাবে উদ্ধার হয়েছে। স্রোতে ট্রলারটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টাঙ্কির ঘাট এলাকায় পৌঁছালে উদ্ধার শুরু করে স্থানীয়রা। পরে পুলিশ ও কোস্টগার্ড গিয়ে নববধূসহ 5 জনের মরদেহ উদ্ধার করে। শান্তিপুর ঘাট থেকে মেলে আরও 2 নারীর মরদেহ। কিনার থেকে 2 কিলো যাওয়ার পরে নৌকাটা
উলুড্ডি পড়ে গেছে, কাটতে মানুষ সব সেটি বেড়ে গেছে। দুইজন হলো আমার বাগ্নি, একজন হলো নাতনি, আর বাকি ছেলে পক্ষের ওখানে বেড়েছে একটা আমার মই, একটা তালতো বোন। তাদের আত্মীয় স্বজনের নিকট যথাযথ প্রক্রিয়ায় এই লাশগুলো হস্তান্তর করা হবে। যেই সময় ঘটনা ঘটেছিল সেটা হলো জোয়ারের সময় ছিল, এই কারণে অনেকে আরও সৌভাগ্যক্রমে উঠতে পেরেছে। যদি ভাটা থাকতো হতাহতের সংখ্যা এবং ক্যাজুয়ালিটির সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা ছিল। এ ঘটনায় নিহতের প্রত্যেক পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। যে বাড়িতে উৎসবে মেতে ওঠার কথা স্বজনদের, সেখানে চলছে শোকের মাতম। এমন দুর্ঘটনায় হতবাক এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে নববধূ তাসলিমা বেগম সহ একই পরিবারের 4 জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। হাতিয়া উপজেলার নলেরচর গ্রামে আছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, মরদেহগুলো তো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, স্বজনরা কি বলছেন, কি অবস্থা এখন তাদের? এর মধ্যে আসলে 7 জনের যেই মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে, তার মধ্যে 6 জনের দাফন হয়ে গেছে। আমরা ইতিমধ্যে এরকম একটি খবর শুনেছি। তবে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আরও অন্তত 8 জন যে নিখোঁজ, সেই নিখোঁজের তালিকা একটি স্বজনদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেকেই হচ্ছে নারী এবং এদের মধ্যে বেশ সবগুলো কেউ কেউ হচ্ছে নারী এবং কেউ শিশু, অর্থাৎ পুরুষ যারা ছিলেন সেই ট্রলারটিতে, আমরা মাছ ধরা ট্রলার বলতেই পারি, তাতে আর আসলে পুরুষ যারা ছিলেন তারা সাঁতরে উঠেছেন। আমি যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে আমরা আসলে যেই জায়গাটাতে ছি, সোমবার আসলে এই বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বাড়ির যে গেটটি, সেই গেটটি আসলে এখনও খোলা হয়নি। প্যান্ডেলের যে বিষয়টি থাকে, সেই প্যান্ডেলও কিন্তু এখনও খোলা হয়নি, অর্থাৎ এইখানে একটি শোকের মাতম চলছে। কেন এমনটি হয়েছে আমরা জানতে চেয়েছিলাম। আসলে সেইখানে যারা ছিল, যাত্রী হিসাবে যারা ছিল, বরযাত্রী, তারা বলছেন যে ধারণ ক্ষমতার চেয়ে অন্তত কয়েক গুণ যাত্রী, অর্থাৎ যেখানে 5 থেকে 7 জন শুধুমাত্র জেলে নিয়ে যেই ট্রলারটির মাছ ধরতে যাওয়ার কথা, সেটিকে যখন বরযাত্রীর বাহন হিসাবে অর্থাৎ নৌযান হিসেবে ব্যবহার করা হয়েছে, এখন সেখানে কয়েক গুণ বেশি যাত্রী, অর্থাৎ অন্তত 80 জন যাত্রী সেখানে তোলা হয়েছে এবং পরবর্তীতে সেটি মানে মেঘনার মাঝ নদীতে এক পর্যায়ে কাত হয়ে যায় এবং পরবর্তী সেটি ডুবে যায়। তারা যারা পুরুষ যাত্রী যারা ছিল, তারা কিন্তু সেখানে সাঁতরে কেউগুলি উঠতে পেরেছেন, আবার যারা নারী এবং শিশু ছিলেন তারা উঠতে পারেন এবং তাদের শরীর সমাধি হয়েছে। আমরা এখানে এসে যেমনটা দেখেছি যে এইখানে শরীফ উদ্দিন আসলে যিনি বর, তার সাথে কথা হয়েছে, তার আপন মামাতো বোনকে তিনি বিয়ে করছেন ভোলার মনপুরার ঢালের চরে। সেখানে আসলে ছেলে পক্ষের কেউ এই ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজের যেটি, ছেলের বাবার সাথে কথা হয়েছে, নিখোঁজ নেই। যদিও যে 8 জনের একটি তালিকা এখানের পক্ষ থেকে, স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেই 8 জনের তালিকাটি নিকট আত্মীয় সবে, অর্থাৎ যেটি হয়ে থাকে যে গ্রামে বউ কনে যখন শ্বশুর বাড়িতে যায় নতুন করে, সেক্ষেত্রে সেই কনের পরিবারের লোকজনকে কনের সঙ্গে পাঠানো হয় তার দেখভালের জন্য বা অন্যান্য যে একটু চিরায়িত ঐতিহ্য রয়েছে সেটি দেখানোর জন্য, এবং পরবর্তীতে সেই ধারাবাহিকতাই কিন্তু তারাও অর্থাৎ এই বরযাত্রীদের সাথে কনের পক্ষ থেকে অন্তত 8-9 জন তাদের সাথে যাচ্ছিলেন, এরকম একটি বিষয়। তবে এখানকার আরেকটি বিষয়, যেহেতু আমরা এখানে উপজেলার যে প্রশাসন রয়েছে সেটি আসলে ওপারে, অর্থাৎ হাতিয়া উপজেলার মাঝখান থেকে মেঘনা রয়েছে, তো সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে আসলে কথা বলতে পারিনি এখন পর্যন্ত। তবে নৌপুলিশ সেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নৌপুলিশের গতকালকে যেমনটা বলেছিলেন এখানকার নোয়াখালীর পুলিশ সুপার, তিনি বলেছেন যে এখনও সেই উদ্ধার তৎপরতা চলছে। নৌপুলিশের পাশাপাশি থানা পুলিশও সেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এই ঘটনা আসলে এখন পর্যন্ত আরও হয়তো তদন্ত কমিটি গঠিত হবে, যদি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 20,000 টাকা দেওয়ার একটি কথা বলা হয়েছে। নিখোঁজদের তালিকা এখনও যারা এখানকার স্বজন যারা, তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে চূড়ান্ত রূপে তারা এখন পর্যন্ত মাত্র 8 জনের তালিকা করেছেন। যারা দূরে রয়েছেন, যেহেতু 1:30টার দিকে ঘটেছে, তারপর সন্ধ্যা হয়ে গেছে, সেক্ষেত্রে অন্যদের তালিকার প্রস্তুতি চলছে, এরকম একটি বিষয় বলেছেন। তবে আমরা এখন পর্যন্ত সেটি হচ্ছে যে যেই 7 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, তাদের মধ্যে 6 জনকে দাফন করা হয়েছে, একজন শুধুমাত্র এক শিশু রয়েছেন, এবং বাকি যে নিখোঁজ যারা রয়েছেন তাদের স্বজনরাও কিন্তু আসলে এই বাড়িতে ভিড় করছেন। আতিফা, নোয়াখালীর হাতিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। শেয়ার বাজারে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে আইপিওতে লটারি বা লট পদ্ধতি বাতিল করার বিষয় বিবেচনা করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এক্ষেত্রে আইপিওতে আবেদনকারী সব বিনিয়োগকারীর মধ্যে আনুপাতিক হারে শেয়ার বণ্টন করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে শেয়ার বাজারে সক্রিয় বিনিয়োগকারীদের পাশাপাশি বাজারে অর্থের সরবরাহ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
শুধুমাত্র আইপিওতে আবেদন করার জন্য বিও অ্যাকাউন্ট চালায় এমন বিনিয়োগকারীর সংখ্যা কম নেই, অথচ মূল বাজারে কোনো বিনিয়োগ নেই এদের। পরিচিত অপরিচিত অনেকের নামে হিসাব খুলে তা পরিচালনা করছেন একজন। কয়েকশো আবেদনের বিপরীতে লট পেয়ে কয়েক গুণ বেশি দামে শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যান এসব বিনিয়োগকারী। এতে নতুন বিনিয়োগ আসে না সেকেন্ডারি মার্কেটে। এখন এই ধরনের বিনিয়োগ বন্ধ করতে উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রস্তাবিত নিয়মে আবেদন করা প্রত্যেক বিনিয়োগকারী আইপিওতে শেয়ার পাবেন। অর্থাৎ কোনো কোম্পানি 1 কোটি শেয়ার বাজারে ছাড়লে আবেদন যদি পড়ে 30 লাখ, সেক্ষেত্রে 1 কোটি শেয়ার 30 লাখ বিনিয়োগকারীর মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হবে। তবে সেজন্য শেয়ার বাজারের সেকেন্ডারি মার্কেটে আবেদনকারীর সর্বনিম্ন 20,000 টাকার বিনিয়োগ থাকতে হবে। নতুন সিস্টেম ওই এলিজিবল ইনভেস্টরদের যে সিস্টেমটা আছে পরটা বেশিছে, মানে আনুপাতিক হারে, মানে দেখা গেল জেনারেল পাবলিকের কোটায় মনে করেন যে তারা শেয়ার পাবে ধরেন যে 10 কোটি টাকা, সেক্ষেত্রে 1 কোটি শেয়ার পাবে। সেখানে যদি অ্যাপ্লিকেশন পরে 20 কোটি শেয়ারে, তখন যে 20টার জন্য অ্যাপ্লাই করছে সে 1টা পাবে। আইপিওতে লটারি বা লট পদ্ধতি বাতিলের বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। এতে বাজারে তারল্য বাড়বে, পাশাপাশি শেয়ারের অতিরিক্ত দাম বৃদ্ধির হার কমা সহ সবার অংশগ্রহণ নিশ্চিত হবে বলে মনে করছেন তারা। নিয়ে চলে যাচ্ছে, তাতে এই মার্কেটের কোনো লাভ হচ্ছে না। এটাতে লিকুইডিটি বাড়বে এবং বাজারের প্রতি আগ্রহ বাড়বে। দুইটা সুবিধা হবে, একটা সুবিধা হলে প্রত্যেকটা বিনিয়োগকারী শেয়ার পাবে, দ্বিতীয়ত হলে একটা ফান্ড ফ্লো মার্কেটে বাড়বে, আর অন্যদিকে যেটা একটা ইলেকট্রনিক ফান্ড এই সাবস্ক্রিপশন সিস্টেমটা চালু হলে সেটার ক্ষেত্রে টাইম কমে যাবে আরো। আইপিও প্রক্রিয়াকে আরো দ্রুত ও সহজ করতে চায় বিএসইসি। এইসব কাজ এগিয়ে নিতে একটি কমিটি গঠন করেছে কমিশন। কমিটিতে আছেন 2 স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএল এর প্রতিনিধিরা। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকার বিনিময়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযোগ, প্রতিষ্ঠানটির কাস্টমার কেয়ার ম্যানেজার রুবেল মাহমুদ অনিক 2000 টাকার বিনিময়ে একজনের ব্যক্তিগত একটি নম্বরের তথ্য ফাঁস করত। সেটি ব্যবহার করে ধনী ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অর্থাৎ গ্রাহকের তথ্যের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে গ্রামীণফোন। প্রতারণায় অভিযুক্ত 2 বোন পারভিন ও শেফালি একজন ভিআইপির ব্যক্তিগত তথ্য কাস্টমার কেয়ার থেকে ফাঁসের পরিকল্পনা করছেন। এরপর 10,000 টাকার বিনিময়ে গ্রামীণফোনের মহাখালী সেন্টারের কাস্টমার কেয়ার ম্যানেজার অনিকের কাছ থেকে বিভিন্ন জনের ব্যক্তিগত তথ্য নিতে চুক্তি করছেন পারভিন। একটা নাম্বার আছে, আপনি পুরো ডিটেইলস মানে ঠিকানা, পুরো অ্যাড্রেস, বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, আমি আপনাকে 10,000 টাকা দিব, আপনি সেটা নাম্বারে যা আছে সব দিবেন। তথ্য পাওয়ার পর পারভিন শেফালি চক্র বেসরকারি প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্মকর্তাকে প্রতারণার জালে ফেলে হাতিয়ে নেয় 5 লাখ টাকা। ভয়ভীতি দেখায় আমার কাছ থেকে টাকা দাবি করতেছে। তো এইটার পরিপ্রেক্ষিতে আমি আমার মান সম্মান রক্ষার্থে আমি তাকে কিছু টাকা পয়সা দিতে রাজি হই। এমন একাধিক অভিযোগ পেয়ে পারভিন শেফালি ও অনিক সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে অনিক। পুলিশ বলছে অনেক প্রত্যেক নম্বরের ব্যক্তিগত তথ্য ফাঁসের জন্য নিত 2000 টাকা। সবশেষ 6টি নম্বরের তথ্য দিয়ে নিয়েছে 10,000 টাকা। আর এ তথ্য দিয়ে বিশিষ্ট ব্যক্তিদের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। তাদের নিয়ন্ত্রণ নেই, তারা অবহেলা করছেন, তারা টাকার বিনিময়ে মানুষকে এই ব্ল্যাকমেইল চক্রকে তথ্য সরবরাহ করছেন। সে কারণে আমি মনে করি গ্রামীণফোন তার দায় এড়াতে পারে না। এ বিষয়ে জানতে যাওয়া হয় মহাখালীর সেই কাস্টমার কেয়ার সেন্টারে। সেখানে কেউ কথা বলতে রাজি হননি। তবে তথ্য ফাঁসের বিষয়ে লিখিত বক্তব্যে গ্রামীণফোন দাবি করেছে তথ্য সুরক্ষায় কঠোর নীতি অনুসরণ করে তারা। তথ্য ফাঁস হয়ে থাকলে গ্রামীণফোন ভয়ঙ্কর অপরাধ করেছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিটিআরসিতে অভিযোগ করলে গ্রামীণফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। যদি কোনো অভিযোগ আসে তাহলে সেই অভিযোগ বরাবরই আমরা তদন্ত করি এবং তদন্ত করার পরে যদি সত্যতা পাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এ মামলায় পারভিন ও অনিককে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিশ্বে কমছে না করোনা ভাইরাসের প্রকোপ, একদিনে মারা গেছেন 12,500-এর বেশি মানুষ। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 16,40,000। নতুন করে ভাইরাস পাওয়া গেছে প্রায় 6 লাখ মানুষের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 7,37,00,000-এর বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 5,17,00,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার 2,900 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত প্রায় 2 লাখ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 1,71,00,000-এর বেশি। বড়দিন উদযাপনের নানা আনুষ্ঠানিকতা, জনসমাগম বেশি হলে দেশটিতে সংক্রমণ ও মৃত্যু আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়াও রাশিয়ায় 26,000, যুক্তরাজ্যে 18,000, ইটালিতে 14,000 এবং ফ্রান্সে 11,000 মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জার্মানিতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 21,000 রোগী। বড়দিনের আগেই ভ্যাকসিন অনুমোদন দিতে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিকে অনুরোধ জানিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে মঙ্গলবার থেকে নতুন স্বাস্থ্যবিধির সাথে সিঙ্গাপুরে চালু হয়েছে বিজনেস ফ্লাইট। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।